শুভ দুপুর দর্শক। জয়যাত্রা টেলিভিশনের বিজনেস টুডে অনুষ্ঠানে সপ্তাহের শেষ কার দিবস বৃহস্পতিবারের পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তাফরিক সঞ্চয়। আজ আমাদের রেডিওতে হিসেবে উপস্থিত রয়েছেন কেপিসি ইন্ডাস্ট্রি চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান। তার সাথে আমি নতুন উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা এবং অনুপ্রেরণার কথা নিয়ে আলাপ করব, পাশাপাশি দেশের বেকারত্ব এবং সার্বিক অর্থনীতি নিয়ে আলাপ করব। আপনারা আমাদের এই আলোচনায় চাইলে যোগ দিতে পারেন। যোগ দিতে হলে স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরে ফোন করে আপনাদের সাথে যোগ দিতে হবে। পাশাপাশি আপনি চাইলে আমাদের যেখানে লাইভ হচ্ছে অর্থাৎ জয়যাত্রা টেলিভিশনের অফিসিয়াল পেজের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করলে আপনার কমেন্টটি নিশ্চয়ই আমরা প্রতিকে শোনাবো। এছাড়া যদি পরবর্তী ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন আমাদের ওয়াল থেকে, আপনার নিজের ওয়ালে আপনার বন্ধুদের জন্য। আগে জানিয়েছি কেপিসি ইন্ডাস্ট্রি চেয়ারম্যান কাজী সাজিদুর রহমানের সাথে কথা বলবো। তার সম্বন্ধে আরো দুটি কথা আগেই বলে রাখা ভালো। যিনি 2016 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এসএমই-দের শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে। এছাড়া পরিবেশ রক্ষায় তিনি বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ পরিবেশ রক্ষা কর্তৃপক্ষের কাছ থেকে। আরো অনেকগুলো অর্জন তার রয়েছে। খুব অল্প সময়ে আমরা এখনো আমাদের আপাত দৃষ্টিতে আমরা উদ্যোক্তা বলে পরিচয় করাতে পারি। একজন সফল মানুষের কাছ থেকে আমরা যদি নতুন উদ্যোক্তা বা এসএম খাত সম্পর্কে তার সফলতার গল্পগুলি শুনি আমরা, তাহলে সেখান থেকে কিন্তু এখানে একটা অভিজ্ঞতা অ্যাচিভ করা যায়, যেটা আপনার ব্যবসার চলার পথে বেশ খানিকটা কাজ আসতে পারে। আর এছাড়া আপনাদের জন্য বিশেষ সুযোগ তো রয়েছে, যেটি আগেই জানিয়েছে, যে টেলিফোনে ফোন করে আপনি কোনো প্রকার প্রশ্ন করতে পারেন, পরামর্শ নিতে পারেন আমাদের আজকের অনুষ্ঠান থেকে। আমরা আলোচনা শুরু করছি, সাথে থাকবেন কাজী সাজিদুর রহমান। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। যেরকম বলছিলাম যে আমরা আপনার অভিজ্ঞতার গল্প শুনবো, সেখান থেকে আমাদের দর্শকরা যারা দেখছেন, নতুন উদ্যোক্তা যারা হতে চাইছেন, তাদের হয়তো অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হবে। একটু আপনার গল্প যদি বলেন, আপনি কোত্থেকে শুরু করলেন ব্যবসা বাণিজ্যটা? আমি তো যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, কম্পিউটার সায়েন্সে আমি গ্রাজুয়েশন শেষ করছি আইবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে। বাট ওই সময় থেকে আসলে আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি বিজনেসের মধ্যেই যাবো আর কি। চাকরি করতে হবে এই বিষয়টা খুব একটা বেশি আমাকে কখনো ভাবনার মধ্যে আনি নাই। তো পড়ালেখা অবস্থাতে আমি আসলে ব্যবসা বাণিজ্য শুরু করি। সেটা আমি পাওয়ার সেক্টর, যেটা বাংলাদেশের পাওয়ার সেক্টর জানেন যে দীর্ঘকাল ধরে এখানে একটা গ্যাপ আছেই, এখনো পর্যন্ত সব জায়গায় বিদ্যুৎও পৌঁছায় নাই। জি, আমি একটা ছিল ভিতর থেকে যে আমি সবসময় এমন কোনো সেকশনে যাব যেখানে গ্যাপটা খুব বেশি। আচ্ছা আচ্ছা। এবং সচরাচর যে বিজনেসগুলো মানুষ কখনো খুব একটা চয়েসও করে না, কারণ একটু ডিফিকাল্ট। হ্যাঁ, যেহেতু পাওয়ার সেক্টর, আইটি, এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো এটা আমি ইন্ডেন্টার হিসাবে আমি আসি, এবং আপনার পিডিবি, আরইবি, ডেসকোতে যে সমস্ত পাওয়ার ডিস্ট্রিবিউশনের যে সমস্ত প্রোডাক্টগুলো লাগে, ক্যাপিটাল ইকুইপমেন্ট, এগুলোর আমি ইন্ডেন্টার হিসেবে বিদেশি কোম্পানির মাধ্যমে বাংলাদেশকে সাপ্লাই দিই। এটা হচ্ছে আমার ফার্স্ট বিজনেস। এখানে বিশেষ করে গভর্নমেন্ট টেন্ডারের মাধ্যমে দিতে হতো, কিন্তু আমার মধ্যে একটা স্পিয়ার কাজ করতো যে আমি এমন একটা কিছু করবো যেটা ম্যানুফ্যাকচারিং লেভেলে পৌঁছানো যায়, নিজের থেকে নতুন একটা উদ্ভাবন বা নতুন তৈরি করা, যেটা বাংলাদেশের ক্ষেত্রে একদম পুরোপুরি নতুন হবে। সব থেকে বড় কথা যে বাংলাদেশকে এমন কোন একটা প্রোডাক্ট দেওয়া যেটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন, খুব উপকারী। সেটা আমাদের যে ল্যাকিংসটা আমি দেখতে পাইতাম, যে পরিবেশের একটা খুব বড় ধরনের বিপর্যয় আমরা সবসময় দেখে আসতেছি দীর্ঘদিন। এবং আমাদের আরেকটা বিপর্যয় বাংলাদেশে হিউম্যান বিং হিসেবে বলতেই পারে স্বাস্থ্য খাত। জি, মারাত্মকভাবে প্রবলেমেটিক। তো বেসিক্যালি আমি আইডিয়া তো হজে গিয়ে পাই, আপনারা জানেনই। কাজী সাজিদুর রহমান, আসলে এটা একটা কৌশল নতুন উদ্যোক্তাদের জন্য, যে যেটা ধরনের গ্যাপ আছে সেই সেক্টরটাই নিজেকে দাঁড় করাতে হবে। যারা বিবিএ পড়ে, জি, তাদের কোর্সের আউটলাইনের মধ্যে একটা এরকম একটা সাবজেক্ট আছে যে অপরচুনিটি অফ বিজনেস কোথায় সে খুঁজবে। সেখানে কিন্তু বলাই আছে যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের বিষয়টা, যেখানে ডিমান্ড বেশি সাপ্লাই কম, জি, মানে গ্যাপটা বেশি, সেই বিজনেসটা হলো আপনার সুইটেবল। আচ্ছা। এবং এই ব্যবসার জন্য চয়েস করা ভালো। আমরা যদি খুব কম্পিটিশন মার্কেটের মধ্যে ঢোকার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি যারা অলরেডি আগে থেকে বসে তাদেরকে বিট করতে পারবো না। জি জি। আর আমি যদি এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসি যেটার মধ্যে কম্পিটিশন কম কিন্তু চাহিদা অনেক বেশি, তাহলে সেখানে কিন্তু সুযোগটা বেশি হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটা অনেক বেশি, কারণ শুধু
একটা প্রোডাক্ট নিয়ে কথা না, আমরা এখনো ইম্পোর্ট ওরিয়েন্টেড বেজ একটা কান্ট্রি। সুতরাং প্রচুর আমরা প্রোডাক্ট আছে যেগুলো আমরা আমদানি করেই আমাদেরকে চলতে হয়। জি, সুতরাং আমাদের গ্যাপ আছে। এখন প্রশ্নটা এখানে আসতে পারে যে আমি যে পণ্যটা তৈরি করবো সেইটা আমি ইম্পোর্ট করে আনার থেকে কস্টিং আমার কম হয় কিনা। যদি না হয় তখন সেটা সাস্টেনেবল না। আচ্ছা আচ্ছা। এই জন্য সূত্র কিন্তু দুই রকম, যে আপনি গ্যাপ পাইলেই যে সেটা বিজনেস নিতে পারবেন তাও না। জি, আপনাকে আগে বুঝতে হবে যে এইটা আসলে আপনি সাস্টেন করতে পারবেন কিনা। আচ্ছা। তো যে কথাটা ছিলাম যে, তো এরপরে আমি বেসিক্যালি একটা আইডিয়া পাই, এটা হজের মধ্যেই পাই, এটা তো আপনারা জানেন, অলরেডি শুনছেন। জি। তো সেইখানে আমি বুঝতে পারি যে এই যে কাপে, কাগজের কাপ, পেপার কাপ যেটা আমি এখন তৈরি করতেছি, এটা দুইটা ফিচার খুব অন্যতম। একটা হলো যে এটা 100% ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। জি, এটা মাটিতে ফেলে দিলে 21 দিনের মতো মাটিতে মিশে যায়। দুই হলো এটা 100% হাইজিনিক ওয়েতে তৈরি করা এবং পেপারটা আচ্ছা আচ্ছা। তো এই যে দুইটা খাতের কথা আমি বলছি, একটা হলো যে আমাদের পরিবেশগত দিকে যে সমস্যা, একটা স্বাস্থ্য খাতের যে সমস্যা, এখানে ডাইরেক্ট হিট করে। সুতরাং দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ সিএসআর, ডাইরেক্ট সিএসআর। যার জন্য যেটা হলো যে ব্যবসা খুব ছোট পরিসরে শুরু করছিলাম, কিন্তু এই যে ডিমান্ড, এই যে চাহিদা মানুষের চয়েসের মধ্যে আসলো, মানুষের অনুটা খুব ইজিলি ফিল হলো। তো এইটা প্রত্যেক বছর ডবল হইতে থাকলো, আবার একটা সন্তোষজনক দামও এটা নির্ধারণ করা গেল। তো এইটা তো আমরা মোটামুটি আমরা 6 ইয়ার্স 2012 টু 2017 পর্যন্ত আমরা এই প্র্যাকটিসটা করছি খুব ভালোভাবে। হ্যাঁ, যেহেতু এই যে আমি বললাম যে কম্পিটিশন নাই, বাইরের কান্ট্রিগুলো আসতেছে না, তো এটা একটা বিষয় যে বিজনেসের ক্ষেত্রে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি আসলে এই প্রোডাক্টটা নিয়ে আসতেছেন, এর সফলতার যে জায়গাটা সেটা কতটা উন্মুক্ত আপনার জন্য। তার মানে প্রথমে আমাকে একটা জোন খুঁজে বের করতে হবে যেখানে চাহিদা বেশি, তুলনামূলক যোগান নেই, এবং পাশাপাশি আমি যে প্রোডাক্টটা আমি বাজারে নামাবো সেই প্রোডাক্টের দামটা মানুষের সহনীয় মাত্রার মধ্যে হতে হবে, মানে কম্পিটিটিভ কিনা, মানে আমি অল মার্কেটের সাথে আমি ম্যাচ করতে পারতেছি কিনা। জি জি। এখানে আবার আরো কিছু বিষয় চলে আসে, যেমন হয়তো আমি পারতেছি কিন্তু আমার গভর্নমেন্টের কিছু রুলস আছে, যেমন ইন্ডিয়ার বিভিন্ন কাস্টমস এর বিভিন্ন থাকে, এইগুলোকেও হিসাবে আনতে হবে। কারণ হয় কি, যদি নতুন কোনো পণ্য আপনি আনেন তখন দেখা যায় যে ওই পণ্যটার ব্যাপারে ইন্ডিয়ার বা কাস্টমস খুব একটা ওয়াকিবহাল না, তারা জানেও না। আচ্ছা আচ্ছা। তো এটার জন্য কোনো ট্যারিফ সেইভাবে তারা সঠিকভাবে নির্ধারণ করে না। আচ্ছা। একটা অ্যানুয়াল থেকে যায় বা একটা এসএস কোড দিয়ে তারা বসায় রাখে। তো এই জিনিসগুলো আসলে শুরুতে ঠিক করে নেওয়া দরকার আছে, যে না আমি এটা করতে চাচ্ছি, এটা ওয়ার্ল্ড মার্কেটের সাথে সামঞ্জস্য, ট্যারিফ হলে এই বা এটার ডিউটি এই থাকবে, সেটা আসলে বাংলাদেশের যে কাস্টমস এনবিআর যে রুলস এবং তারা যে এসআর জারি করে রাখছে সেটার সাথে ম্যাচ করে কিনা। আচ্ছা। যদি ম্যাচ না করে তখন সেটাকে আবার ঠিক করারও বিষয় আছে। আচ্ছা। যদি আপনি এটা ঠিক না করেন, আপনি এটা না দেখে যে শুরু করে দেন, তখন আপনি কিন্তু মাঝপথে আটকায় যাবেন। আচ্ছা। এটা অনেক ব্যবসায়ের ক্ষেত্রে হয় এবং আমরা দেখছি এই দুর্ঘটনাগুলো ঘটছে। আমাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি পরিমাণে আমরা লক্ষ্য করছি, যেখানে কাগজের কাপের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমাদেরকে 61% ডিউটি দিতে হচ্ছে, অথচ এটা পরিবহনমূলক পণ্য এবং স্বাস্থ্যসম্মত পণ্য হয় পুরো ওয়ার্ল্ডে এটা 0% ডিউটি করা আছে। মানে জাস্ট 0 to 61 ইজ হিউজ গ্যাপ, হিউজ ডিফারেন্স। তো এইটা কেন হলো? এটা এই জন্য হলো যে যেহেতু পণ্যটা নতুন এবং এইটার অ্যাওয়ারনেস নাই, সেটা গভর্নমেন্ট লেভেলেও নাই, সেটা পাবলিক লেভেলেও নাই। তা আমরা তো মার্কেটের মধ্যে যেহেতু আমাদের প্রোডাক্ট চলতেছে, সুতরাং একটা অ্যাওয়ারনেস আসছে মানুষের মধ্যে, যার জন্য আমরা ক্লায়েন্ট পাচ্ছি। কিন্তু গভর্নমেন্ট থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আসা দরকার ছিল, সেগুলো না আসার কারণ হলো তারা এখন অ্যাওয়ার্ড হইতে পারে নাই। আচ্ছা, যে বিষয়টার উপকারিতা, বিষয়টা এই জিনিসটার প্রয়োজনীয়তা কতটুকু বেশি। দেখেন, ফুড প্যাকেজ ইজ এ ভেরি বিগ সেক্টর ইন দ্য ওয়ার্ল্ড সিনারিও। কারণ আপনি যে পোশাকটা ঘর থেকে বাইর হচ্ছেন, এই পোশাকটা ছাড়া কিন্তু আপনি ঘর থেকে পারবেন না। নিশ্চয়ই না। হ্যাঁ, এটা আপনার পক্ষে সম্ভব না, যে হিউম্যান বিং, কারণ আপনি পশু না। জি। তো এই জন্য এইটা বাংলাদেশ দেখেন এই জায়গাটা ক্যাপচার করতে পারছে। বাংলাদেশ কিন্তু এটাকে ধরতে পারছে যে হ্যাঁ, মানুষের সব থেকে, ওয়ার্ল্ডের সব থেকে জনবহুল প্রাণী মানুষ, আর তার পোশাক, সেটা বাংলাদেশ সবচেয়ে প্রয়োজনীয় অ্যাকসেসরিজ যদি আমরা বলি পোশাক, সেটা কিন্তু বাংলাদেশ খুব ভালোভাবে ধরতে পারছে। দ্বিতীয় নম্বরে আছে তার ম্যানুফ্যাকচারিং, শাইন করছে বলা চলে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুব ভালো খবর যে আমরা অন্তত এরকম একটা সেক্টরের মধ্যে আমাদের অবস্থান অনেক স্ট্রং। তো এখন বিষয়টা হলো, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রায় বলেন
যে ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট। জি জি। তার মানে উনি চাচ্ছেন কি যে গার্মেন্টস থাকুক, আর এর পাশাপাশি আরো কিছু জিনিস বড় আকারে উঠে আসে, তৈরি হোক। হ্যাঁ, তো বড় আকারে উঠে আসার ক্ষেত্রে চামড়া শিল্প, চা শিল্প, এগুলোর কথা পোশাক শিল্পের কথা বলছিলেন। নেই টোটাল পোশাক শিল্পের যদি 100 ভাগ রপ্তানি ধরি, তার মধ্যে কিন্তু মাত্র 5টি পোশাক 80 ভাগ তো হোল্ড করছে, মাত্র 5 ধরনের পোশাকে। হ্যাঁ, তার মানে আমরা ডাইভার্সিফিকেশন কিন্তু আমাদের পোশাক খাতের মধ্যেও নেই। গভর্নমেন্ট যেটা চাচ্ছে যে প্রত্যেকটা খাতের মধ্যে অনেক রকম ভেরিয়েশন এবং নিত্য নতুন খাত কম্পিটিটিভলি জোরালোভাবে আসছে, পাশাপাশি বিশ্ববাজারে তাল মিলিয়ে চলা। এটা অনেক 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 বড় আলোচনা আছে। চায়নাতে আমি যখন যাই ব্যবসায়িক কাজে, আমি সেখানে পোশাক কারখানাগুলোর যে পোশাক আমি দেখছি, তারা আমরা যে পোশাকগুলো বানাচ্ছি এগুলো তারা বানায় না। আচ্ছা, তা টোটালি এখন ডিজাইনার পোশাকের মধ্যে চলে গেছে। এগুলো অনেক বড় আলোচনা, আমরা অত আলোচনা হয়তো এখন যাব না। আমি যেটা বলতেছি যে ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্ট, নতুন নতুন পণ্য উঠে আসা, সেখানে আমরা একটা সেক্টর হিসেবে ধরি, তাহলে ফুকি ঠিক কাপড় যেমন নিড একটা জিনিস, যেটা সারা মানুষ চলতেই পারবে না। তার এমন হতে পারে একটা মানুষের নিম্নে তার 2টা কাপড় দরকার, কিন্তু এই একটা মানুষেরই প্রত্যেকদিন 3বার খাবার দরকার। তার মানে ফুডটা আরো বেশি নেসেসারি এবং গুরুত্বপূর্ণ। জি, পুরো ওয়ার্ল্ড সিনারিও বলতেছে যে তারা কিন্তু সবাই এই ফুড রিসিভের ক্ষেত্রে তারা যে প্যাকেজিংটা ইউজ করতেছে অন টাইম, সেটা পানি হোক, সেটা গরম কফি হোক, সেটা আইসক্রিম হোক, এবং সেটা যে কোনো ধরনের ফুড হোক। আচ্ছা, দেখবেন আপনি যখন যাবেন তখন দেখবেন যে সেখানে কিন্তু এখন সব অন টাইম প্রোডাক্ট ইউজ করে, কাগজের। আচ্ছা আচ্ছা। তার মানে ফুড প্যাকেজিং এর কাগজের প্যাকেজিংটাকে ফুড প্যাকেজিং বলা হয়, যেহেতু হাইজিনিক এবং ফুড গ্রেড এবং ইকো ফ্রেন্ডলি। জি, এইটার মাত্রা অনেক বড়, এটা মানে এটার জায়গাটা অনেক বড়। শুধু পেপার কাপের, যেহেতু আমার ব্যবসাটা পেপার কাপ নিয়ে, পেপার প্লেট নিয়ে, আমি এটা নিয়ে একটা অ্যানালাইসিস করছি। আমি দেখছি যে একটা রেকর্ডে আছে $280 বিলিয়ন ইন্টারন্যাশনাল মার্কেট, 280 বিলিয়ন। আচ্ছা আচ্ছা, মানে ইমাজিন করার দরকার যে হাউ বিগ, শুধু একটা প্রোডাক্টের কথা বলছি। বাট পেপার কাপ তো ফুড প্যাকেজিং এর একটা ছোট্ট একটা অংশ মাত্র। জি, বাংলাদেশ এই জায়গাটাতে এখন হিট করতে পারে। আচ্ছা, বাংলাদেশের ম্যাক্সিমাম ফুড প্যাকেজিং যেটা নাকি ফুড গ্রেড, এটা এখনো বাইরের উপর নির্ভরশীল। আচ্ছা, ইন্ডিয়ার উপর নির্ভরশীল, চায়নার উপর নির্ভরশীল, কোরিয়ার উপর নির্ভরশীল। এখনো বাংলাদেশ পারেনি, এখনো বাংলাদেশ আমদানির উপর নির্ভরশীল। আমরা এ পর্যন্ত রেখে একটা বিরতিতে যাব, তারপর এসে আবার বাকি কথা বলবো। আমরা এ পর্যন্ত রেখে গেলাম যে আমরা এখন আমদানির উপর নির্ভরশীল। দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের বিজনেস টুডেতে এই মুহূর্তে একটা বিরতি নিব। বিরতির আগে আপনাদের জানিয়ে দিতে চাই, ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ দেশের সব বড় শেয়ার বাজারের এই মুহূর্তের লেনদেনের খবর 11:37 তথ্য অনুযায়ী বলা হচ্ছে ডিএসসি সূচকটি 37 পয়েন্ট কমে 4825 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসসি এর সূচক 9 পয়েন্ট হারিয়েছে, অবস্থান করছে 1114 পয়েন্টে, এবং 1708 পয়েন্টে ডিএস30 দাঁড়িয়েছে, যেটি 16 পয়েন্ট হারিয়েছে। মোট লেনদেন হয়েছে 105,02,00,000 টাকা, এবং লেনদেন হওয়া পজিশনগুলোর মধ্যে থেকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অধিকাংশ শেয়ারের দর হারিয়েছে। হারানোর সহ 260 দর বৃদ্ধি হচ্ছে 63টি। অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে 54টি পজিশনের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট। আমরা যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবারও আলাপ করব। সাথে থাকবেন কাজী সাজ্জাদ রহমান। আমরা প্রথমে কি গান দিয়ে শুরু করব? আকাশের ওই মিটি মিটি তারা সাথে কইব কথা, নাই বা তুমি। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে জয়যাত্রা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত গানের অনুষ্ঠান স্টুডিও কনসার্ট। মুসলমান মিলিয়া পাওলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। দেখুন প্রতি শনিবার রাত 9টায়
শুধুমাত্র জয়যাত্রা টেলিভিশনে। তোমাদের জন্য নিয়ে এলাম মজার অনুষ্ঠান সপ্তপুরী। হুমায়রা আলম জেনির উপস্থাপনায় ছোট্ট সোনামণি ও শিশু কিশোরদের অংশগ্রহণে শিশুতোষ অনুষ্ঠান স্বপ্নপুরী। তোমার নাম কি? আমার নাম বিশুদ্ধ প্রগতি। এবারে আমরা প্রত্যেক বন্ধুর কাছ থেকে পরিবেশনা শুনবো। বুলবুল পাখি ময়না দিয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গ্লাস পেইন্টিং করা শেখাবো। ফুলে ফুলে ঢোলে ঢোলে। রেডি 1 2 and 3 ওয়াও। কবি দেশ বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। বন্ধুরা দেখো তো কেমন হয়েছে। দেখুন প্রতি শুক্রবার রাত 8টায় শুধুমাত্র জয়যাত্রা টেলিভিশনে। আমরা মাতিয়ে রাখবো গানে গানে সুরে সুরে। ও মনরে ক্লাসিক্যাল গানের শিল্পীদের অংশগ্রহণে জয়যাত্রা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বিশেষ গানের অনুষ্ঠান নীলিমায় নীল। ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। দেখুন মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার রাত 9টায় শুধুমাত্র জয়যাত্রা টেলিভিশনে। জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তা চেয়ারম্যান কেপিসি ইন্ডাস্ট্রি কাজী সাজিদুর রহমান আমাদের সাথে রয়েছেন। আমরা তার সাথে কথা বলছি দেশের বর্তমান সার্বিক অর্থনীতি, নতুন উদ্যোক্তাদের সমস্যার সম্ভাবনা এবং বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে। আপনারা চাইলে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন। যোগ দিতে হলে যেটি করতে হবে, ছোট্ট একটি কাজ, স্ক্রিনে দেখানো হচ্ছে যে টেলিফোন নম্বর, সেখানে ফোন করে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন। আর যদি পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন নিজের ওয়ালে, আমাদের অফিসিয়াল পেজ থেকে। আমরা আলোচনা ফিরছি, সাথে থাকবেন আপনারা সবাই। সাজিদুর রহমান, আমরা বলেছিলাম যে আমদানি নির্ভর এখনো মার্কেটটা, এই জায়গা থেকে উত্তরণের যে পথগুলো সেগুলি আপনার কাছ থেকে পরামর্শ জানান। উত্তরণের পথ হলো আমাদের এসএমই সেক্টর। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান যে ইকোনমি এটা কিন্তু বৃহৎ খাত থেকে আসছে না। এটা পজিটিভ না, সব এসএমই খাত থেকে আসতেছে। আচ্ছা, তো এসএমই খাতের উদ্যোক্তাদের সুবিধা হলো তারা খুব রুট লেভেল থেকে আসতেছে, তো ছোট ছোট বিভিন্ন গ্রাম শহর মফস্বল এমনকি ক্যাপিটাল থেকেও বেরোচ্ছে। এরা একটা জিনিস চেষ্টা করে যে আমি ওই কম্পিটিশনের মধ্যে না যেয়ে আমি নতুন কোনো কিছু করে আসতে পারি কিনা। তখন দেখা যায় তার নজরে হয়তো নতুন কিছু আসতেছে, কারণ মানুষকে তো আল্লাহ তাআলা এই জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে সে তার ব্রেন দিয়ে নতুন কোনো দিকে যাবে। কোনো কিছু পড়ে আছে, পড়ে থাকা পণ্য যেটা থেকে কোনো কাজ আসে না, এটা নষ্ট হয়ে যায়, এটা থেকেও এখন পড়া তৈরি হচ্ছে। জি, যেমন আমরা রিসেন্টলি এটার উদ্যোগটা নিলাম, সুপারির গাছের যে পাতা তার কোল থেকে আমরা আলোচিত একটা আপনার ইনভেনশন, এটা তো নিউজ আসছে আমাদেরকে নিয়ে, আপনারা দেখছেন। তো এটা ইতিমধ্যে সরকারের কাছে খুব আলোচিত এবং এটা মানে খুব প্রশংসিত হয়েছে। যে পাত্রগুলো তৈরি করছি, এই পাত্রগুলো আমেরিকার মতো দেশে এটা এক্সপোর্টের জন্য সমস্ত মানে কার্যক্রম চলতেছে এবং ইতিমধ্যে অনেক স্যাম্পল অ্যাপ্রুভাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বিষয়টা আমি এটা এক্সাম্পল হিসেবে এই জন্য দিলাম যে এই ছোটবেলায় কি করতাম আমরা, এটার মধ্যে বসে আমরা খেলা করতাম এবং এটা আগুনে পুড়ে দেওয়া হতো। জি, এখান থেকে কোনো রেভিনিউ আসতো না। এখন আমি যখন এই পড়ে দেওয়া জিনিস থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারলাম, তখন কি হলো, এটা রেভিনিউ ক্রিয়েট করলো জিরো থেকে, সেটাকে রেভিনিউ ক্রিয়েট করা বলে। জি, এগুলো কিন্তু এসএমই খাত। কিন্তু এখানে কাঁচামালের পরিমাণ কি পরিমাণ আছে বাণিজ্যিকভাবে ইউটিলাইজ করার মতো কি না, এটা তো একটা প্রশ্ন। হ্যাঁ, এটা অবশ্যই একটা প্রশ্ন। যখন শুরু হয় আমাদের এখন বাংলাদেশের যে অবস্থা, এই প্ল্যাটফর্মে কাঁচামালটা এটা অ্যাভেলেবল আছে, অসুবিধা নেই। কিন্তু যখন আপনি খুব বৃহৎ সেন্সে, যখন খুব বড় ধরনের
এক্সপোর্টের জন্য আপনি আগাবেন, তখন হয়তো এটা একটা সমস্যা দেখা দিতে পারে। যেটা এত পরিমাণ চাহিদা রয়েছে ওয়ার্ল্ড মার্কেটে, আপনি শুরুতেই আমেরিকার মতো দেশের বাই অর্ডার পাচ্ছেন, তার মানে ভবিষ্যতে নিশ্চয়ই তো অনেক চাহিদা বাড়বে যখন উৎপাদন হবে ব্যাপক। দেখেন ভিয়েতনাম এবং ইন্ডিয়া এই প্রোডাক্ট নিয়ে কাজ করে। আচ্ছা। এবং দে আর দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ দিস প্রোডাক্ট। তারাও কিন্তু যখন শুরু করছিল তাদেরও কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হয়েছে। আসলে প্রত্যেকটা জিনিসের গভর্নমেন্ট যখন দেখতে পাবে যে না এখানে একটা সম্ভাবনা আছে, এই বিষয়ে কিছু জিনিস নিতে হবে। জি, যেমন আজকে দেখেন আমরা কৃষি খাতে কিন্তু বিপ্লব, গাছ, আমি সেদিন আমার ফ্যাক্টরি ছাদের উপর কিছু গাছ লাগানোর জন্য গেলাম, সব কলমের গাছ এবং কি 12 মাস ফল হয়। তো দেখে তো ভালো লাগলো আমার যে ছোট ছোট গাছে বড় বড় ফল। তো ওইখানেও তো অনেক কাজ আছে। আমরা যখন দেখবো যে সুপারি পাতা থেকে এরকম আসতেছে, তা আমি তো সুপারির গাছের মধ্যে ওই পদ্ধতি নিয়ে আসবো, এবং হয়তো 3 মাসের মধ্যে সে গাছ হবে, সেখান থেকে পাতাটা ব্যবহার করা যাবে। তো আসলে কোনো কিছু তো আসলে মানে ওইটা হবে কি হবে না এটা বিষয় না, বিষয়টা হলো যে আমার আগাতে হবে। এখন সুপারি গাছ কম না বাংলাদেশে, জি, যা আছে অনেক। তবে এখানে বিষয়টা হলো এখানে আরো দরকার হবে ভবিষ্যতে, সবকিছু নিয়ে আগাতে হবে আর কি। বিষয়টা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে নতুন ধরনের এই সমস্ত পণ্য থেকে আমরা যদি এসএমই খাতে ছোট 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 প্রতিষ্ঠানের মাধ্যমে আগাতে পারি, তখন তো এটা ওই যে ইম্পোর্ট ওরিয়েন্টেড বেস যে বিষয়টা, এটা থেকে বেরোতে পারবো। অথচ যেটা দেখা যায় যে দীর্ঘ 25-30 বছর ইতিহাস ঘাটলে দেখা যায় যে যেই সব বিষয়গুলোতে আমরা খুব উন্নত ছিলাম, সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যেমন দুই একটা উদাহরণ আপনার, যেমন আমি পাটের কথাই বলি। পাট নিয়ে আমরা অনেক বড় বড় কথাই বলি সবসময়, কিন্তু অথচ আমাদের থেকে বড় এক্সপোর্টার ইন্ডিয়া পাটের খেলে, অথচ ইন্ডিয়াতে পাট আমাদের কাছ থেকেই যায়। আচ্ছা, এটা খুব মজার বিষয় তো মনে হলো আপনার কাছে। কারণটা করে না, এটা এখানে এক্সপেরিমেন্ট করছে। কি এক্সপেরিমেন্ট? ওরা আমাদের কাছে যুগটা নিয়ে গেছে, নিয়ে এখানে ওরা আরো অনেকগুলো প্রোডাক্টকে এটা মিক্স করছে। আচ্ছা আচ্ছা, যেটা হয়েছে মিক্স করার কারণে আমরা তো র পাটটা দিচ্ছি, অরিজিনাল একদম পিওর পাটটা, জি, এটা অনেক প্রাইস। তো এটার প্রাইস আমরা যখন এক্সপোর্ট করার চেষ্টা করি, এটা থেকে যখন পণ্য তৈরি করি, তখন আমরা ইন্ডিয়ার সাথে প্রাইসে পারি না। কারণ হলো আমরা যেহেতু পুরো র দিয়ে করতেছি, একদম অরিজিনাল, এটা অরিজিনাল থিং, তো এটা প্রাইস অনেক হাই হয়ে যায়, খুব স্বাভাবিক। আর ওরা যখন এটা মিক্স করে ফেলতেছে, তখন প্রাইস কমে যাচ্ছে। তার মানে তারা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে। চায়না বাংলাদেশ থেকে পাট নিয়ে যাচ্ছে, র জুট। আমাদের বাংলাদেশে প্রচুর জুট এক্সপোর্ট হয়, কিন্তু সেটা র জুট এক্সপোর্ট হয়, জুট প্রোডাক্টটা অত বেশি পরিমাণে হয় না। অথচ জুট প্রোডাক্ট এক্সপোর্ট ক্ষেত্রে চায়না এবং ইন্ডিয়া অনেক উপরে। তাহলে এইখানে মানে বিষয়টা হলো যে জিনিসটা আমাদের পণ্য, কিন্তু সেখানে কোনো এক্সপেরিমেন্ট না হওয়ার কারণে সেখানে অ্যানালিটিক্যাল কোনো পিছিয়ে আছে, আমাদের র ম্যাটেরিয়ালস নিয়ে অন্যরা মার্কেটিং করছে প্রোডাক্টগুলো। তো এইটা একটা एग्जांपल হতে পারে যে আমরা যেটাকে আমরা সোনালী হাঁস বলি, আমরা গর্ব বলি, কিন্তু সেটাকে নিয়ে আমরা কাজ করতে পারি না। জি জি। তো এই জায়গাগুলোতে আসলে অনেক কাজ হওয়ার দরকার, এবং সরকারের উচিত এসএমই খাতের দিকে বেশি নজর দেওয়া। আমরা গভর্নমেন্ট কিন্তু নজর দেয় বলেও, কিন্তু প্রতিষ্ঠানগুলো যেগুলো এটা নিয়ে কাজ করবে তারা কাজ করে না। তখন হয় কি, এই জিনিসটা অকার্যকর থেকে যায়। আজকে এসএমই খাত খুবই দুর্বল জায়গায় চলে যাচ্ছে ব্যাংক না পাওয়ার কারণে। এখন ব্যাংকে টাকা নাই, তাহলে এটা সমস্যার সমাধান কিভাবে হবে, সেটা দিকে নজর দিতে হবে। সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। হ্যাঁ, একজন এসএমই ব্যবসায়ীকে উঠে আসতে গেলে ঠিক ওই বড় একটা ফ্যাক্টরি চালাতে যে পরিমাণের ডকুমেন্টেশন তাকে ঠিক রাখতে হয়, ছোট একটা ইন্ডাস্ট্রি ঠিক রাখতে হয়, একই ঠিক রাখতে হয়। কিন্তু সমস্যাটা হলো ওই বড় ইন্ডাস্ট্রি তো সে ইচ্ছা করলে অনেক বেশি খরচ করে সে তার কাগজগুলোকে বাইরে করে নিয়ে যেতে পারে, এসএমই একজন উদ্যোক্তা পারে না, তখন সে আটকায় যায়। এবং প্রত্যেকটা অফিসে, আমি নাম বলা হয়তো ঠিক হবে না, বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে এমনভাবে এই কাজগুলো করতেছে যে এসএমই খাতের ব্যবসায়ীরা প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং শুরুতেই অঙ্কুরে শেষ হয়ে যায়। আর যারা কিছুটাও তাও উঠতে পারে, তারপরে দেখা যায় সাস্টেইন করা তার জন্য কঠিন হয়ে যায়। তো এটা যদি থাকে তখন এসএমই খাত ধ্বংস হবে, আর এসএমই খাত ধ্বংস হলে অর্থনীতির বড় বিপর্যয় চলে আসবে বলে আমি মনে করি। তার মানে এটা খুব সহজতর উপায় দেওয়া হবে নতুন উদ্যোক্তাদের, যে তারা খুব সহজেই ব্যবসা হিসেবে দাঁড়াতে পারে, তাদের যে প্রসেস প্রক্রিয়া এগুলো খুব সহজতর করতে হবে। দেখেন চায়নাতে জি ইয়াং উদ্যোক্তা অনেক বেশি, ওয়ান স্টপ সার্ভিস যেটা আমরা বলি, ওইটা বলতেছি। আসলে ওয়ান স্টপ সার্ভিস ইন্টারন্যাশনালি চলে না। আচ্ছা, ইন্টারন্যাশনালি আমরা ওয়ান স্টপ সার্ভিস বলি, এটা মডেল ডিফারেন্ট। আমি সেটাই বলার জন্য শুরু করেছিলাম, আপনি সেই কোশ্চেনটাই করে ফেলছেন। চায়নাতে
আমাদের যে এজ, এই এজের থেকেও ছোট ছোট এজ বা এরকম এজের ম্যাক্সিমাম উদ্যোক্তা এই ধরনের বয়সে, তারা চেয়ারম্যান কোম্পানির এমডি, তার এমপ্লয় তো সব স্কিল্ড, তারা সিনিয়র হতে পারে, বাট যিনি উদ্যোক্তা সে কিন্তু খুব ইয়াং এজ থেকে শুরু করে। কারণটা হলো ওখানে খুব সুন্দর একটা ডেভেলপমেন্ট প্রক্রিয়া আছে। তারা চায় যে একজন উদ্যোক্তা সে কোনো একটা নতুন একটা উদ্ভাবনী ভাবনা নিয়ে সে গভর্নমেন্টের কাছে আবেদন করুক, এবং আবেদনের প্রসেসটা হলো সে ব্যাংকে আবেদন করে, যে কোনো একটা ব্যাংকে সে আবেদন করে যে আমি এরকম একটা জিনিস করতে চাই, এটা আমার আইডিয়া আসছে বলে উনি সে একটা ফর্ম ফিল আপ করে দিয়ে দেয়। সরকারের সাথে ব্যাংকের একটা কানেকশন করা আছে এইভাবে যে এই উদ্যোক্তাকে নিয়ে গভর্নমেন্ট এবং ব্যাংক একসাথে কাজ করে। আচ্ছা, সে কোনোদিন একটা লাইসেন্স করার জন্য কোনোদিন কোনো অফিসে যায় না, সবকিছু এই ব্যাংক এবং গভর্নমেন্টের একজন কর্তৃপক্ষ তার কাছে তার হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে। তাদের বক্তব্য হলো এটা যে উদ্যোক্তা তো তার ঘরে বসে থাকবে, তার অফিসে বসে থাকবে, সে তো তার ব্রেনকে খারাপ করে উদ্যোগটাকে আরো বিজনেসটাকে নিয়ে কিভাবে এটাকে এক্সপ্যান্ড করা যায়, কিভাবে এটা ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যাওয়া যায়। আমরা যে সমস্ত ডকুমেন্টেশনের কাজ আছে এগুলো তাকে আমরা রেডি করে দেবো, এবং এই উদ্যোক্তা এটা নিয়ে একটা সেকেন্ডের প্রেশার হয় না, এবং এগুলো এমন কোনো কস্টিং এর বিষয় থাকে না। বা একটা জিনিসকে গভর্নমেন্টের যে অরিজিনাল চার্জ বাংলাদেশেও কিন্তু অনেক কম, আপনার ট্রেড লাইসেন্সের এতই বা টাকা বিষয় না, বিষয়টা হলো যে অরিজিনাল গভর্নমেন্ট ফি তো কম, কিন্তু খরচটা তো হয়ে যায় আলটিমেটলি অনেক বেশি যে কোনো ভাবেই। বিডা আপনার যেটা চালু করছে সেটা হচ্ছে অনেস্ট সার্ভিস। জি, অনেস্ট সার্ভিসটা কি? অনেস্ট সার্ভিস তো সেই বিডার অফিসে যেতে হবে। জি, যাওয়ার পরে বিডার যখন ফর্ম ফিল আপ করার পরে এখান থেকে আবার বিভিন্ন অফিসগুলো হবে। হয় আমরা এটা কেন করছি, আমরা একটা অনলাইন সার্ভিস চালু করি। অনলাইন সার্ভিস চালু করতে পারি এরকম যে একজন উদ্যোক্তা, সেই উদ্যোক্তা তার একটা ফর্ম থাকবে, সেখানে ডিটেলস লিখে দেবে যে আমি এই উদ্যোগ নিয়ে আগাতে চাচ্ছি, আমার এই পরিমাণ ক্যাপিটাল দরকার, আমার এই হলো আমার মাস্টার প্ল্যান। এটা দেওয়ার পরে যারা নাকি এইসব সংক্রান্ত ব্যাপারে যারা নাকি এক্সপার্ট, তারা এটাকে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে তার সাথে বসবে, তাকে কোনো সংশোধনী আসা থাকে সংশোধনী এনে দেবে, দিয়ে তার উদ্যোগটাকে দাঁড় করে দেবে। শুধু ওই উদ্যোগটা তার ইনভেস্টমেন্টটা করবে এবং ব্যবসাটা চালাবে। জি, বাকি কাজ তো বিডার একটা সেকশন থাকবে, সেই সেকশনটাকে স্যালারিও দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে আপনি কমিশন ভিত্তিক রাখেন না, যে তুমি যদি বছরে 10টা উদ্যোক্তা তৈরি করতে পারো এবং এই ভলিউমের, তোমাকে ওই ভলিউমের উপর 0.22% বা 0.1% কমিশন দেওয়া হবে। জি জি, তাহলে কি হবে, যদি সে স্যালারি বেস না হয় তাহলে এই ব্যক্তি বিডার হয়ে কাজ করতেছে যদিও, কিন্তু সে তার ইনকামকে বাড়ানোর জন্য, সে কিন্তু উদ্যোক্তা তৈরি করার জন্যই বেশি। এখন এই ক্ষেত্রে আবার উদ্যোক্তা জালিয়াতি হবে না তো, যে একজন অযোগ্য মানুষকে যার কোনো লিকুইডিটি এরকম কাউকে শুধু কাগজে কলমে উদ্যোক্তা তৈরি করে দিবে, তখন হয়তো আমরা উদ্যোক্তা বড় একটা ভলিউম দেখবো কিন্তু মার্কেটে উদ্যোগ দেখবো না। এখন এখানে তো আমাদের বিরাট ভয় যে আমরা প্রত্যেকটা জায়গায় দুর্নীতিকে খুব ভয় পাই। জি, তো যেটা আমাদের আসলে চিন্তা ভাবনা, আমরা একটা উদ্যোগ নিব, একটা সুন্দর পরিকল্পনা করবো, কিন্তু সেখানে আবার দুর্নীতি আসবে কি না, তাহলে বিষয়টা তো খুব মুশকিল। এখন দুর্নীতি তো যদি আমরা রুট থেকে বাইর করতে না পারি, তাহলে তো আসলে কোনো জায়গায় কোনো কাজ আপনি সমাধান হতে পারবেন না। তো রিসেন্টলি যে ঘটনাগুলো দেখতেছি যে দুর্নীতির ব্যাপারে গভর্নমেন্ট খুব সোচ্চার। জি, তো হতে পারে যে একটা ভালো দিক, যে আমরা ভালো পথগুলো নিতে থাকবো, একটা না একটা আমরা আশা করে থাকবো যে না দুর্নীতি হবে না। জি, এবং এই যারা এই কমিশন ভিত্তিক থাকবে তারাই যে সিদ্ধান্ত মেকার তা কিন্তু না। হ্যাঁ, একজন একটা ব্যাংকে যখন আমি বলি কিছু কিছু ব্যাংক আছে তাদের কিন্তু অনেক এমপ্লয়িজ যারা কিন্তু পার্মানেন্ট এমপ্লয়ি না, তাদের সাথে বলাই আছে যে তুমি যদি লোন ডিসবার্সমেন্ট করতে পারো মাসে, তাহলে আমরা এই ব্যাংকে বলে দিচ্ছে। আলটিমেটলি ও কিন্তু সেটা খুব চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি সব লোন পাস হয় না, তাই না? কেন পাস হয় না? কারণ তার যে উপরের যে বডি আছে তারা কিন্তু খুব ভালো করে যাচাই বাছাই করে দিয়েছে। এখানেও সে যাচাই বাছাই সেকশন থাকবে। আচ্ছা, এখন পুরো ডিপার্টমেন্টে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় সেটা দুঃখজনক। আমি মনে করি না এটা, আমি মনে করি যে না, বাংলাদেশে এখনো গভর্নমেন্ট যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত না, তারা ভালো মানুষ। গুটি কিছু লোক হয়তো দুর্নীতিগ্রস্ত, তাদের জন্য আমাদের নাম খারাপ হয়। কাজী সাজিদুর রহমান, আপনাদের নতুন উদ্যোক্তাদের পক্ষ থেকে, যেমন আপনি কিন্তু বর্তমানে যদি আপনাকে বলি যে আপনি লিড করছেন ক্ষুদ্র উদ্যোক্তাদের নেতৃত্ব পর্যায়ে আইডল হিসেবে মানুষ, কারণ রাষ্ট্র আপনাকে আইডোলজি দিয়েছে, রাষ্ট্র আপনাকে 2016 সালেই জাতীয় পুরস্কার দিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তা সেরা উদ্যোক্তা হিসেবে। তো এক্ষেত্রে আপনারা সাংগঠনিক ভাবে বা আপনাদের পারিপার্শ্বিক ভাবে সবাই একত্রিত হয়ে গভর্নমেন্টের কোনো আপনাদের পরামর্শ বা আপনাদের চাহিদা দাবি দেওয়া জানিয়ে কি না, এই সব বিষয়ে আমরা যাবো, তবে আর একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের বিজনেস টুডে, কথা বলছি কেপিসি ইন্ডাস্ট্রি চেয়ারম্যান কাজী সাজিদুর রহমানের সাথে।
নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরবো খানিকক্ষণ পর। রূপবতী অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট প্রিমিয়ার হানি সোপ ত্বককে করে তোলে কোমল উজ্জ্বল। এক্সেলেন্ট শ্যাম্পু চুলকে করে প্রাকৃতিকভাবে মজবুত ও পরিষ্কার। দিনের সতেজতা শুরু হোক প্রকৃতির আদরে। এক্সেলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম নিয়মিত ব্যবহারে মুখের ত্বক হয়ে ওঠে লাবণ্যময় ও ফর্সা। এক্সেলেন্ট অ্যালোভেরা বডি লোশন ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক হয় তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। তোমাদের জন্য নিয়ে এলাম মজার অনুষ্ঠান সপ্তপুরী। হুমায়রা আলম জেনের উপস্থাপনায় ছোট্ট সোনামণি ও শিশু কিশোরদের অংশগ্রহণে শিশুতোষ অনুষ্ঠান স্বপ্নপুরী। তোমার নাম কি? আমার নাম বিশুদ্ধ প্রগতি। এবারে আমরা প্রত্যেক বন্ধুর কাছ থেকে পরিবেশনা শুনবো। বুলবুল পাখি ময়না দিয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গ্লাস পেইন্টিং করা শেখাবো। ফুলে ফুলে ঢোলে ঢোলে। Ready, 1, 2 and 3. Wow! কবি দেশ বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। বন্ধুরা, দেখো তো কেমন হয়েছে। দেখুন প্রতি শুক্রবার রাত 8টায় শুধুমাত্র জয়যাত্রা টেলিভিশনে। শেষ হয়েছে বিরতি, ফিরছি আলোচনায়। সাথে রয়েছেন কেপিসি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান। মিস্টার সাজিদুর, আমরা কথা বলছিলাম এবং কথা বলার এক পর্যায়ে বলছিলাম যে আপনাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষ থেকে সরকারকে দাপ্তরিকভাবে কোনো দাবি দেওয়া বা কোনো পরামর্শ দেওয়া হয়েছে কিনা যাবৎকালে, বা তা হয়ে থাকলে কতটা বাস্তবায়ন হয়েছে? এসএমইদের বিভিন্ন সংগঠন আছে, জি, বিচ্ছিন্নভাবে সেক্টর ওয়াইজ আছে, এককভাবেও কিছু কিছু আছে। মহিলা মেয়ে যারা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা। আবার এসএমই ফাউন্ডেশন, আচ্ছা, এটা একটা প্রতিষ্ঠান গভর্নমেন্টের আন্ডারেই, জি, তারা কিন্তু প্রচুর কাজ করে। আচ্ছা, তবে তাদের কাজের আওতাটা খুব বেশি বড় না, পরিসরটা ছোট, বিশেষ করে তাদের জন্য বাজেটটা কম। যেমন আমি ব্যক্তিগত মনে করি যে এসএমই ফাউন্ডেশনের একটা সবসময় আমি দেখছি তারা যে কোনো প্রোগ্রাম একটা দাবি জানায় এবং দাবিটা খুব যৌক্তিক মনে হয়। আচ্ছা, তারা বলতে চায় এসএমই ফাউন্ডেশনের আন্ডারে একটা এসএমই ব্যাংক দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার আমরা সবাই কিন্তু একটা জিনিস ভুল জানি, এসএমই ফাউন্ডেশন মেবি উদ্যোক্তাকে লোন দিতে পারে। আসলে একটা উদ্যোক্তার সব থেকে বড় সহযোগিতা কিন্তু তার ফাইন্যান্স। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এসএমই ফাউন্ডেশন এটা পারে না। এসএমই ফাউন্ডেশন যেটা পারে রিকমেন্ড করতে পারে, লোন দিতে পারে যে কোনো ব্যাংক। এখানে আমি মনে করি যে না, এসএমই ফাউন্ডেশন যেভাবে ক্লাস্টার বেসিস মানে বিভিন্ন প্রজেক্ট এবং বিভিন্ন নতুন নতুন সাবজেক্টের উপর তারা যেমন রিকমেন্ড করতেছে, সেরকম ভাবে এসএমই ফাউন্ডেশন চাইলে নিজেদেরও একটা গণ্ডির মধ্যে থেকে তারা একটা ঋণ যেন দিতে পারে, যে হ্যাঁ এসএমই ফান্ড খুব বেশি না 1 কোটি টাকা দিতে পারবে একজন উদ্যোক্তাকে। যদি এই ফান্ডটা গভর্নমেন্ট ক্রিয়েট করে দেয়, তা আমি এসএমই ফাউন্ডেশন যতটুকু চিনি বা দেখছি এটা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান, জি, আমি বলতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে একটা আশাব্যঞ্জক ব্যাপার।
যে না এখানে তারা যে কোনো উদ্যোক্তা যে টাকাটা ইনিশিয়াল মানিটা যেটা পাবে সেটা খুব দুর্নীতিমুক্ত হবেই পাবে। আচ্ছা, এবং এসএমই ফাউন্ডেশন প্রত্যেকটা উদ্যোক্তার সাথে তার ঘরের মধ্যে গিয়ে কাজ করে, এটাও বাস্তব। যেমন আমি কিন্তু এসএমই ফাউন্ডেশনকে চিনতাম না, জি, এসএমই ফাউন্ডেশন কিন্তু আমার কাছে আসছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে আসছে এবং তারা আমাকে নিয়ে কাজ করছে। আমি বিষয়টা কিন্তু লক্ষ্য করছি, দেখা তো আমাদের বাংলাদেশে ভালো প্রতিষ্ঠান আছে, তারা কাজ করছে, বাট যারা ভালো তাদের ক্ষমতাটা বড্ড কম। এই ক্ষমতাগুলো যদি বাড়ানো হয়, এই যেমন একটা প্রতিষ্ঠান আছে এমন না যে নাই, আছে। প্রত্যেকটা আপনার বাজেটের আগে এসআই ফাউন্ডেশন উদ্যোক্তাকে ডাকে, জি, সারা বাংলাদেশ থেকে, যে আপনাদের বাজেটের মধ্যে যে যে আবেদনগুলো আছে আপনারা আমাদেরকে করেন। আচ্ছা, এবং সেটা নিয়ে আবার এনবিআর এর বিশেষ প্যানেলের সাথে তারা আবার এসআই ফাউন্ডেশনের মধ্যে মিটিং করে, জি জি, মিটিং করে সেখানে একটা প্রস্তাবনা পাঠায়। আমার ধারণা যে এসআই ফাউন্ডেশনের প্রস্তাবনা কখনোই এনবিআর বিশ্লেষণ করে দেখে না, কারণ আমি এখনো পর্যন্ত এমন কোনো প্রস্তাবনা দেখি নাই যে সেটা এনবিআর অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, এটা তো একটা দুঃখজনক ব্যাপার। এসএমই ফাউন্ডেশন ইজ এ বিগ অর্গানাইজেশন, কারণ তারা সমস্ত এসএমই কে নিয়ে কাজ করতেছে, অথচ এনবিআর কাছে সরাসরি যদি একটা বড় প্রতিষ্ঠান একটা পার্সোনাল প্যাডে একটা অ্যাপ্লিকেশন করে, সেটা তার কাছে অ্যাকসেপ্টেবল হয়, হয়তো বিবেচনা করা হয়। কিন্তু এসএমই খাত থেকে এসএমই ফাউন্ডেশন, যেটা নাকি সরকারের আন্ডারের একটা প্রতিষ্ঠান, সেখান থেকে যাচ্ছে, এগুলো বিবেচনা করা হচ্ছে না। তাহলে তো লাভ হলো না, কোনো বেনিফিট হলো না। আলটিমেটলি তো এটা বেনিফিটের হওয়ার দরকার ছিল। এমনকি এনবিআর এটা নিয়ে মিটিং এসএমই ফাউন্ডেশনের সাথে, বাট আমি দেখি নাই কখনো যে কোনো একটা প্রস্তাবনা সেখান থেকে অ্যাকসেপ্টেবল লেভেলে আসছে। তো এটা আমার মনে হয় এই জায়গাগুলোতে আসলে একটু নজর দেওয়া দরকার। মানে মানুষ তো একটা আশা নিয়ে সবকিছু করতে চায়, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে কার্যকরী করার দরকার। যেমন আসলে টেবিলে একটা প্রস্তাবনা এরকম দেখেছিলাম যে প্রবাসীরা চাইছেন যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে একটা প্রবাসী এস্টাবলিশ করার জন্য, তাদের ওই এনআরবি ব্যাংকের প্রতি অনেকটা অনাস্থার জায়গা থেকে তারা এরকম চাচ্ছিল। তো আপনারা যারা খাতের ব্যবসায়ী, যারা ক্ষুদ্র এবং কুটির শিল্প ব্যবসায়ী, আপনারা চাইলে আপনারা একটা ফান্ড ক্রিয়েট করে একটা ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারেন। হ্যাঁ, এসএমই খাতের যারা ব্যবসায়ী তাদের তো ফান্ড এইরকম না, কিন্তু পরিমাণটা অনেক বেশি, মানুষ সংখ্যা অনেক বেশি, সংখ্যাটা হতে পারে। যদি সেক্ষেত্রে শুধু ব্যাংকিং কার্যক্রমের পারমিশনটা থাকছে আপনাদের দায়বদ্ধ, তাছাড়া তো কোনো প্রবলেম। সেটাই এখানে বিষয়টা হতে পারে, এটা কোনো নতুন ফর্মুলা আসতে পারে যে যেমন ধরেন একটা শেয়ার হোল্ডার হতে পারে, সেটা ডাইরেক্টরশিপ পাবে না, একটা শেয়ার হোল্ডার হওয়ার জন্য তো এত টাকা সে যদি ব্যাংকে জমা রেখে এখানে জমা রাখে, সেখানে প্রফিট পাইল, সেই জমা থেকে আবার সে বিভিন্ন হতে পারে, মাসিক কিস্তিতে হতে পারে, বিভিন্ন হতে পারে। ফান্ড ক্রিয়েট হওয়ার ব্যাপারটা আসলে এত কঠিন কিছু না, আর ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই ফান্ড বেশি দ্রুত তৈরি হয়। জি হ্যাঁ, আপনি 10 জনের কাছে যে টাকাটা পাবেন, আপনি কিন্তু 1 লক্ষ লোকের কাছে অনেক বেশি পাবেন, যদি সেই অঙ্কটা 10 জনের থেকে অনেক কম। মানে 10 জন ব্যক্তি ইন্ডিভিজুয়ালি দিতে পারবে, হয়তো ওইখানে 1 লক্ষের মধ্যে ইন্ডিভিজুয়াল হয়তো দিতে পারবে না, সংখ্যা তো 1 লাখ। জি, তো এগুলো যদি সেইভাবে কোনো পলিসি মেকিং পর্যায়ে যদি করা হয়, আমি মনে করি যে এসএমই ফাউন্ডেশনের ফান্ড ক্রাইসিস করা উচিত, ঠিক করা উচিত, তারা যাতে আরো বেশি কার্যক্রম করতে পারে এবং তাদের আন্ডার একটা ব্যাংক দেওয়া উচিত। জি, আমি যতদূর জানি বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান সরকার এসএমই সেক্টর নিয়ে বেশ খানিকটা উদ্যোগী, এবং গত 10 বছরে আমরা কিন্তু দেখেছি যে বিগত দশকের চাইতে চলতি দশকে এসএমই সেক্টর অনেকখানি এগিয়েছে, বিভিন্ন রকম নিত্য নতুন দারুণ উন্মোচিত হয়েছে। আপনাদের দাবি দাওয়াগুলো আপনারা যদি গুছিয়ে সরকারের কাছে প্রেজেন্ট করেন, তাহলে সেখান থেকে আপনারা ফিডব্যাক পাওয়ার নিশ্চয়ই আশা করছেন। তো এখনো পর্যন্ত আপনারা কেন এক ছাদের নিচে আসতে পারেননি? না, বিষয়টা আসলে এসএমই খাত তো অনেক বড়, জি, অনেক বৃহৎ। আসলে ম্যাক্সিমাম তো বাংলাদেশ আপনি ঘুরেন সবাই সবাইকে চিনে না। জি, আচ্ছা, এখানে আবার অনেক ক্যাটাগরিও আছে, অনেক এসএমই খাত আছে যারা ব্যাংক অ্যাকাউন্টও নেই, আবার অনেক এসএমই খাত আছে যারা ট্রেড লাইসেন্সও নেই। তো সে কিন্তু রেভিনিউ ক্রিয়েট করে, হয়তো খুব ছোট পরিসরে করে, কিভাবে রেভিনিউ ক্রিয়েট করে, তার আন্ডারে 2 জন কর্মচারী আছে। আচ্ছা, এই 2 জন কর্মচারী তার কাছ থেকে বেতন নেয়, তাহলে এটা তো সমাজে একটা এফেক্ট ফেলতেছে ছোটখাটো। এটা যখন এটা যদি আরো মনে করেন সুযোগ সুবিধাগুলো থাকতো, ট্রেড লাইসেন্স করতে কেন ভয় পায়? জি, ট্রেড লাইসেন্স যখন এসে করে তখন এনবিআর ইস্যু চলে আসে। এখন এনবিআর কে কাস্টমস কে ইনকাম ট্যাক্সে মানুষ ভয় পাচ্ছে, কেন ভয় পাচ্ছে? নিশ্চয়ই তারা ব্যবসার সাথে ফ্রেন্ডলি না। আচ্ছা, যদি তারা ব্যবসার সাথে শত্রু মনোভাব নিয়ে না এসে তারা যদি ফ্রেন্ডলি হতো, তাহলে কি হলো? আপনি প্রশ্ন করতে পারেন যারা ব্যবসায়ী অন্যায় করলে তার সাথে কি ফ্রেন্ডলি হবে? আমার উত্তরটা হলো এই, আসলে ব্যবসায়ী সহজে শত্রু হয় না। আপনি একটা ব্যবসায়ীর কাছে গিয়ে শুধু ভুল ধরে দিচ্ছেন, ঠিক আছে, আপনি ভুল ধরে দেন, ভুল তার হতেই পারে, সেটা নতুন ব্যবসায়ী, সে এসএমই খাতের ব্যবসা, ভুল হবে, এটাই বাধ্যতামূলক। জি, কিন্তু আপনি ভুল ধরেই তাকে ফাইন করে দিচ্ছেন, হতে পারে না।
আপনি তাকে সুযোগ দেন, আপনি তাকে আগে শিখান, তাকে বুঝান, হ্যাঁ সে ভুল করছে, সেই ভুলগুলো যে ঠিক আছে আমি এই ভুলগুলো দেখতে পাচ্ছি, আপনি এগুলো সমাধান করেন, আপনাকে আমি এই সময় দিলাম, আমি আপনাকে কোনো রকম পানিশমেন্ট দিলাম না। পদ্ধতি এইভাবে করেন। আপনি যে ভুল ধরছেন, পানিশমেন্ট দিচ্ছেন, তার তো এই ব্যবসায়িক টেন্ডেন্সি করবে না। মানে আপনি যদি তার সাথে ফ্রেন্ডলি, তার সাহায্যকারী না হন। নেসলে বাংলাদেশ আমার খুব বড় ক্লায়েন্ট, আমি এটা এক্সাম্পল টানতেছি এই জন্য। নেসলে বাংলাদেশের ম্যানুফ্যাকচার হইতে গেলে তাকে খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং আন্ডারে আসতে হয়। জি, এখন আমি যদি হিসাব করতে গেলে আমার ফ্যাক্টরিতে যে সিস্টেম আনতে হবে, এটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক কার্যক্রমের মধ্যে যাইতে হয়। আমি ভয়ে যদি আমি এটা না করি তাহলে নেসলে আমার ক্লায়েন্ট হবে না। তো এখানে ব্যাপারটা হলো যে আমি কিন্তু সহজে নেসলের কাছে গেছি যে আপনারা আমাকে ঠিক করে দেন। হ্যাঁ, তো এনবিআর যদি ফ্রেন্ডলি, তখন মানুষ তার জায়গা থেকে এনবিআর অফিসে যাবে, ভাই আপনি আমাকে ঠিক দেন, আমি করতে চাই, আমাকে কারেকশন দেন। মানে আমি তো আপনার প্রতিদ্বন্দ্বী না, আমি তো সহযোগী। দেখেন আপনি আজকে সারা বাংলাদেশে যত উন্নয়ন, এটা কিন্তু এনবিআর এর মাধ্যমে হয় আলটিমেটলি। কেন? কারণ এনবিআর তো ট্যাক্স কালেক্ট করে, নিশ্চয়ই কালেক্ট করে গভর্নমেন্টের টাকা। জি, ট্যাক্স কোথা থেকে কালেক্ট করে? একজন নিজের টাকা আসার উৎস ক্রিয়েট করতে হবে। উদ্যোক্তা যদি তৈরি না করেন তাহলে তো আপনার মানিও যা কমে যাচ্ছে। আপনি একজনের প্রত্যেক বছর আরো টাকা এমন বাড়াই দিতে পারেন না, কারণ তার ব্যবসা ভালো না হতে পারে। তাই আপনি উদ্যোক্তা ক্রিয়েট করবেন না, আবার উদ্যোক্তার উপর চাপে ফেলাবেন, তাহলে তো সমস্যা। তো এই সমস্ত বিভিন্ন সমস্যার মধ্যে আবদ্ধ আসলে আমাদের মেন্টাল যে আমাদের যে পরিকল্পনাগুলো বা চিন্তা ভাবনাগুলো, এগুলো অনেক বড় পরিবর্তন আনার দরকার। পরিবর্তন যখন আসবে তখন একটা বড় ধরনের চেঞ্জও আসবে সমাজে, এবং দেখা যাবে যে আমাদের যে উন্নতির যে রেখাটা দেখা যায়, সেই রেখাটা কিন্তু নেগেটিভ কথাই বললেন, নেগেটিভ রিপোর্ট দিল যে অর্থনীতির অবস্থা নাকি খারাপ। জি, তো এই রিপোর্টগুলো ধর আরো পজিটিভ আসবে, হ্যাঁ, এবং আমরা যে উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি সেই রাস্তাটা আরো প্রশস্ত হবে। আর নিশ্চয়ই কাজী সাজিদুর রহমান, সবকিছু ইতিবাচক ধারায় চলুক। আমাদের আগামী খবরগুলো সব সুখবর আর সুখের প্রত্যাশা সবার। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। যে আপনাদেরকেও ধন্যবাদ, জয়যাত্রা টেলিভিশনের সমস্ত দর্শককে ধন্যবাদ। দর্শক, আমরা জয়যাত্রা বিজনেস টুডের আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।